ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? খেলাধুলা নিয়ে সারাক্ষণ আমরা আলোচনা করেছি। আপনার আজকে বিশেষ একটা দিন। আপনার যেই আ মানে কি বলবো যে ঝড় তোলা যেই ক্যাসেট, অ্যালবাম। অ্যালবাম আপনার 'ও প্রিয়া তুমি কোথায়?' তখন তো আমাদের ক্যাসেটের যুগ। আমরা ক্যাসেটের মধ্যে আপনার এই গান শুনেছি। গ্রামে আইসক্রিমের অ্যা আইসক্রিম বিক্রি করত, বাদাম বিক্রি করত। সব দিকে মাইকে বাজছে, মানুষের ঘরে বাজছে আপনার এই গান চারিদিকে। বাসে উঠলে এই গান বাজতো। তো এই যে গানটা আমি আরকি দর্শকদের আমার খুব ভাল লেগেছে আপনার সাথে যেদিন আমার আ এখানে দেখা হয়েছিল সেদিন এই বিষয়টা নিয়েই করছিলাম। শুনছিলাম মানে মানুষের আমার মনে হয় এই জিনিসটা জানা দরকার। মানে আপনি এই যে গানটা করলেন, এইটা জানতেন কিনা যে এত বিখ্যাত হবে এটা? না, এটা আমি জানতাম না। বাট আমার যে ডিরেক্টর যিনি ইথুন বাবু, যিনি কথা সুর সংগীত করেছেন, তার খুব কনফিডেন্স ছিল হাই। হুম, আর আপনি জানেন যে 'ও প্রিয়া তুমি কোথায়' যেদিন বের হয়, সেদিন মালিবাগে একটা ঘটনা ঘটেছিল। ডক্টর ইকবালের মিছিল থেকে গুলি হয়েছিল, ৪ জন মারা গেছে ডিবি অফিসে, হ্যাঁ? হুম, খুব খেয়াল করবেন কিন্তু। তখন বিএনপি পাওয়ারে আসেনি। এবং ওখানে লেদার লিটন নামে একটা লোক ছিল যে গুলি করছে। এবং পরবর্তীতে যুগান্তর নামে একটা পত্রিকায় বাংলায় মাত্র জন্ম দিল হলো যুগান্তর আমার ও প্রিয়ার জন্মদিন কিন্তু একই দিনে। তো হুম। যুগান্তর তখন ওই নিউজটা করে হেডলাইন করে হিট হয়ে গেল। কিন্তু আমার অ্যালবামটা ফ্লপ হয়ে গেল। বর্ষা, এই নানান রকম সমস্যা। বাট ইথুন বাবুর একটু কনফিডেন্স ছিল যে ৪ মাস পরে গিয়ে হলো অ্যালবামটা মানুষের কাছে গেছে এবং এই অ্যালবামটা আসলে একটা মিথের পর্যায়ে চলে গেছে। আমি মনে করি অ্যালবামটার উপর আমার কোনো দখল নাই। এটা হচ্ছে সম্পূর্ণভাবে যারা শ্রোতা, যারা গান শোনেন আমার, এখনো প্রিয় গান শোনেন, এটা একটা মিথের মতো হয়ে গেছে। এটা আমি চাইলেও এর চাইতে ভালো কিছু করতে পারব না। নতুনভাবে প্রিয়া বা সাবাস বাংলাদেশের গানও তৈরি হবে না। এটা টোটালি বাংলাদেশের মানুষ বা বাংলাভাষী মানুষ নিয়েছেন। আর আপনি যে অ্যাঙ্গেল থেকে আসছেন, আমি আসলে কোনোভাবে আশা করি না যে প্রিয়া তুমি কোথায় এত ব্লাস্ট হবে কিংবা আজকে আমি আসিফ আকবর বা গায়ক কিংবা বিসিবি ডাইরেক্টর এগুলো ছিল স্বপ্নের মতো। বাট এখন আমি আপনার সাথে কথা বলছি। এটা আমার জন্য অনেক আনন্দের। আমার দিন বদলে গেছে, আমার জীবনের বাঁক বদলে না গেছে ও একের ও পর এক। ওই দিনের ইয়েটা একটু শুনতে চাই। মানে আপনি যেদিন আ হলো আপনার যখন ক্যাসেটটা শুরু হলো এরপরে আপনি চিন্তা করছিলেন যে চায়ের ইয়েতে আপনি কাজ করবেন, হ্যাঁ? মানে হ্যাঁ, হ্যাঁ। ক্রিকেটার হবেন না এটা হবেন। এই বিষয়গুলো একটু শুনতে চাই। মানে সমস্যা হচ্ছিল কি আমার তো ২ ছেলে হয়ে গেছে। একটা 96 একটা 99 এ। হুম, তখন আমি বেকার। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, অনার্স কমপ্লিট করলাম। আমার আম্মা যেহেতু আমরা একটা এডুকেটেড ফ্যামিলি, আমাদের সবাই জব আছে বা যার মতো কাজ করছে। কিন্তু আমি বেকার। আমি গান গাই, এখান থেকে ৳৫০০ পাই, ওখান থেকে ৳২,০০০ পাই। আমার সাউন্ড সিস্টেমের ব্যবসা ছিল, ওইটাতে ৳৩,৫০০ ভাড়া পাইতাম, ৳৫,০০০ ভাড়া পাইতাম। এটা দিয়ে আমার সংসার চলত। কিন্তু আমার ফ্যামিলিটা মানত না। আমার বলতে পারে কোয়ালিফাইড ছেলে। তখন আমার চাকরি হলো ফিনলে টি কোম্পানিতে। হুম, হ্যাঁ? ফিনলে চা কোম্পানিতে ৳১৬,০০০ বেতন। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তখন ব্যাপারটা খারাপ ছিল না। কিন্তু আমার আম্মাকে আমি বলতাম, "আম্মা একটা বড় জাল ফেলছি দিঘির মধ্যে। মনে করো ধর্মসাগরে একটা বড় জাল ফালাইছি। এটা জালের মধ্যে অনেক মাছ আসবে। কিন্তু এই জালটা টানতেও তো সময় লাগে, মানুষ লাগে। আমাকে একটু সময় দিতে হবে।" তারপরে তো সেই দিন আসলো মহেন্দ্রাক্ষণ। এই অ্যালবাম গান গেলাম বিটিভিতে জুলাই মাসে। অ্যালবাম রিলিজ হলো গিয়ে জানুয়ারি মাসে। তাও কি অ্যালবামটা রোজার ঈদে রিলিজ হওয়ার কথা। কিন্তু বড় শিল্পীরা ছিলেন জেমস ভাই, বাচ্চু ভাই বা মনির খান ভাই, আ রুবেল ভাই তাদের অ্যালবাম রিলিজ করলো। আমাকে বলল যে, "না এই অ্যালবাম ছাড়া যাবে না।" আমার তো মন ভেঙে গেছে। কি করব? তো অ্যালবামটা ছাড়লো ২ ঈদের মাঝখানে। এই ৩০ জানুয়ারি ঢাকার বাইরে, ঢাকায় ৩১ জানুয়ারি। তো সবকিছু মিলিয়ে আ আমি একটু আমি কখনো হতাশ হই না। কিন্তু মন খারাপ হয়ে গেছিল যে আমার হয়তো আর ক্রিকেটটা মানে গানটা গাওয়া হলো না। আমাকে মনে হয় আবার চাকরিতে যেতে হবে। যে একটা স্বপ্ন দেখছিলাম, আমি একটু উচ্চাভিলাষী না। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আমার থাকে। একটা ভালো কিছু করতে পারলে, ভালো জায়গায় যেতে পারলে ভালো কিছু করা যাবে। ক্ষমতা আসবে, প্রভাব আসবে, মানুষ কথা শুনবে। আমি আমার এথিক্যাল ইস্যু গুলো আমি শেয়ার করতে পারবো, এপ্লাই করতে পারবো। তো ওই সময়ের ব্যাপারটা ছিল এরকম যে আমার সন্তান ২ টা। ও প্রিয়া তুমি কোথায় আসার পরে মনে হচ্ছে আমার সন্তান আরেকটা। আমাকে গায়ক পিয়াল হাসান ফোন দিলেন, "আসিফ তোমার অ্যালবাম রিলিজ হয়েছে।" তখন আমি কুমিল্লায়। হুম, আমি আমার বাসা থেকে একটা দৌড় দিয়ে আমাদের জিলা স্কুলের সামনে অডিও জিপসি আছে। আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমরা ক্যাসেট বিক্রি করতাম, অ্যালবাম বিক্রি করতাম দোকানে, অডিও জিপসি। তখন আমি দৌড়ে সেখানে যাই এবং আমার বন্ধু-বান্ধব সবাইকে বলে, "আয় আমার অ্যালবাম বের হইছে।" তারপরে তো আবার আরেক ঝামেলা, অ্যালবাম চলে না। তারপরে গিয়ে ভ্যালেন্টাইন্স পার হয়ে, কোরবানি ঈদ পার হয়ে, বন্যা পার হয়ে ৩-৪ মাসের মাথায় ইথুন বাবু এই যে মলমের দোকানে, এই দোকানে সেই দোকানে গান-টান বাজায়, মোটামুটি লটারির দোকানে বাজায়, গানটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে এবং পরবর্তী ইতিহাস তো আমরা জানি। আপনার সামনে আমি।
না সেটাই। আচ্ছা ভাই আমি আমি তখন মানে আমাদের সময়টাতে যদি আপনার কি পরিমাণে ফ্যান আমি ছিলাম, আমার আপনার বন্ধু-বান্ধবী তো যারা প্রিয় গান আমি যতটুকু জানি আপনার আবার যে শেয়ারানি ছিল নিউ ইয়র্কে। আজকে তো সবসময় তো প্রশ্ন করেন মানুষদেরকে আপনি আপনার আপনার নিয়ে মানুষের ভয়ও আছে। আপনি এখনো মাঝে, মাঝে গানটা একটু গেয়ে শোনান। মানুষ যেন জানতে পারে গানটার কতটুকু ফ্যান আপনি ছিলেন এবং আপনি কেমন গান। ওইটা আমারে দিয়ে সম্ভব না ভাই। ওইটা ট্রাই গাইতে করেন গেলে সাথে আমি আছি। যেহেতু অপ্রিয়ার জন্মদিন একটা ২৫ বছর একটা সেলিব্রেশন তো লাগবেই। আপনিই করেন। ওইটা আমারে দিয়ে জীবনেও সম্ভব না। আমি পারব না ভাই সরি এটা। তাহলে আমি আর গাইয়ে দিই। আমার ফ্যান্সদের জন্য জি, জি, আমি গেয়ে জি। দিই একটু। যেহেতু এটা অন্য প্রোগ্রাম তারপরেও আমি যেহেতু আজকে একটা বিশাল দিন আমার আনন্দের দিন, একটা প্রতিষ্ঠার দিন। আমি গাই অপ্রিয়টাই গাই। সাধারণত গাইতে চাই না। ছেলে-মেয়ে বিয়ে দিয়ে দিছি তো। এগুলো চলে না এখন তারপরও গাই। মিথুন বাবুর কথা সুর সঙ্গীত, প্রোডাকশন সাউন্ড টেক তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় থ্যাংক ইউ না ধন্যবাদ আসিফ ভাই। আমরা আ অনুষ্ঠানের শেষ দিকে একটা বিষয় বলে তারপরে দর্শকদের কাছ থেকে বিদায় নেই। আমি ২ টা একটা ইয়ে থেকে আইডি থেকে বেশ কয়েকটা কমেন্ট আমার চোখে পড়েছে। আমি মাঝে মধ্যে কমেন্টে যখন যাই তখন কিছু কমেন্ট পড়ি। তো সেখানে লেখা আছে যে ২ পাকিস্তানি, হ্যাঁ? একটা ইয়ে থেকে লিখেছে। আপনাকেও নিশ্চয়ই এখন ইন্ডিয়ান বিভিন্ন নাম্বার-টাম্বার থেকে হুমকি-টুমকি দিচ্ছে। ফেসবুকেও আমরা দেখেছি আপনার ছবি দিয়ে তারপরে আপনাকে দেখে নেওয়া হবে এই সেই আপনার নাজমুল ভাইয়ের আ আরো ২-১ জনের ছবি দিয়ে এগুলো করেছে। তো আমি একটা জিনিস আমার এই শ্রদ্ধেয় ভাইদের উনারা এখন আসলে ইন্ডিয়াতে ফেন্সিডিল-টেনসিল খেয়ে তারপরে খুব মানবেতর জীবনযাপন করেন। উনাদের অনেক শোক আছে যে কারণে আওয়ামী লীগকে নিয়ে এখন খুব বেশি কিছু বলি না। বাট এইটুক জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ভাই আপনাদের আ যিনি নেত্রী তিনি কিন্তু এখন ইন্ডিয়াতে আছেন। তারপরে ওইদিকে মোদিরও কিন্তু বিয়ে-শাদী হয় নাই। তো আমরা কিন্তু কেউ পাকিস্তানে যাইনি ভাই। আপনারা আমিও না কিন্তু ইন্ডিয়াতে আমিও না। আপনাদের নেত্রী আছে। ওইদিকে খোঁজখবর রাখেন। আমার মনে হয় দেশে আসিফ আকবর কি করলো, বিসিবি কি করলো, ইলিয়াস হুসাইন কি করলো এইসব দিকে খোঁজখবর রাখার আপনাদের দরকার নেই। আপনারা এই দেশে মোটামুটি কালো তালিকাভুক্ত। আপনারা যদি ওই রিফাইন হয়ে আসতে চান, হয় বিএনপির ঘাড়ে চড়ে আসতে হবে অথবা জামাতের ঘাড়ে চড়ে আসতে হবে। হাসিনাকে নিয়ে তারপরে দলবল নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, নির্বাচন করবেন সেই দিন কোনদিন আসবে না। এই দেশের ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের মানুষ যেভাবে সম্পৃক্ত হয়েছে সেটার ক্রেডিট ভারতের। ভারত যদি আমাদের সাথে এই আচরণ না করত, আজকে আসিফ আকবর, আজকে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল হুসাইন তিনাদের পিছনে মানুষ এইভাবে ছুটতো না। আমি নিজেও আজকে এটা নিয়ে কথা বলার জন্য এত আগ্রহ বোধ করতাম না। আমার নিজের অন্তর থেকে আসিফ ভাই আপনারা বোর্ডে যারা আছেন সবার প্রতি আমার খুব কৃতজ্ঞতা, ভালোবাসা যে আমরা অবশ্যই আমাদের কিছু ক্ষতি তো হয়তো হবেই। আমরা একটা বিশ্বকাপ খেলতে পারি নাই। কিছু প্লেয়ারের মন খারাপ এটা একটা হয়েছে। ইভেন্ট আসলে ২ বছর পর হয়। এটা হুম, এটা তো আচ্ছা আমার শুধু কোন প্লেয়ার যদি আহত হয়ে যায় তখন আপনি কাকে উত্তরটা দিবেন? এই দায়িত্ব কে নিবে? কমেন্ট বক্সের লোকজন নিবে? হুম, হুম, নাকি আচ্ছা এই ট্যাগ তো পুরনো বাণিজ্য। তো আমার ট্যাগ একবার ইন্ডিয়ান দেয়, একবার আমেরিকান যাই দেখ, আমি আমার কথা বলা বন্ধ রাখবো না। এবং এই বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান বোর্ড, এখন তো একজন চলে গেছেন আমাদের ইশতিয়াক সাদেক খুব দারুণ মানুষ, চৌকুশ মানুষ ছিলেন। কিন্তু উনার বাবা খুব অসুস্থ। উনি প্রায় ১.৫ মাস বোর্ডে আসতে পারেননি। তো হুম, এগুলো নিয়ে আবার ৩ জন ডাইরেক্টর পদত্যাগ করছে, আরো ডাইরেক্টর পদত্যাগ করবে এগুলো বলা হচ্ছে। আমি একটা কথা বলে আপনাকে ইলিয়াস ভাই আজকে আপনার মাধ্যমে স্পেশাল এডিশনের মাধ্যমে মানুষকে বলতে চাই আমরা এই বিসিবির এই বোর্ডটা বাংলাদেশের শেষ বোর্ড ইনশাআল্লাহ। যেটা আমরা বাংলাদেশ ক্রিকেট না শুধু। আমরা বাংলাদেশের ডিসিপ্লিন নিয়ে কাজ করছি এবং এই বোর্ড ব্যর্থ যদি হয় বা কোন রকম রাজনৈতিক দমন-পীড়নে যদি এই বোর্ড কাজ করতে না পারে, বাংলাদেশের ক্রিকেটটা আসলেই ঝুঁকির মধ্যে থাকবে। কারণ আমরা যেটা করছি সেটা হচ্ছে সিইও হিসেবে কাজ করছি এখানে। ম্যানেজ করছি এবং সব বললাম না আপনাকে যে আমাদের ভিশন ট্রিপল সেঞ্চুরি বিশ্বাস, ট্রিপল সেঞ্চুরি ভিশন। বিশ্বাস, পারফরম্যান্স, দেশের সর্বত্র পৌঁছানো, জুয়া থেকে ক্রিকেটকে সুরক্ষা করা, উচ্চমানের পারফরম্যান্স নিশ্চিত করা, সংযোগ গড়ে তোলা, উন্নয়ন করা এবং বিসিবিকে বিশ্বমানের একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা যার মেরুদণ্ড থাকবে, যে মেরুদণ্ড নিয়ে সিদ্ধান্ত নেবে, যার ঘাড়ের শির দ্বারা সিধা থাকবে এবং বাংলাদেশের পক্ষে কথা বলবে সবসময় ইনশাআল্লাহ।